মাধ্যমিক পরীক্ষা তো একদম দোরগোড়ায়, আর টেনশন বাড়ছে, তাই না? বিশেষ করে জীবনবিজ্ঞানের ওই ৫ নম্বরের বড় প্রশ্নগুলো নিয়ে তো একদম চিন্তা করার দরকার নেই। আমরা এখানে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আলোচনা করব, দেখব কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে প্রস্তুতিটা একদম নিখুঁত হয়। চলুন তাহলে শুরু করা যাক। পরীক্ষার আগের এই সময়টা খুব চাপের, তাই তো? আর সবচেয়ে বেশি ভাবায় ওই ৫ নম্বরের প্রশ্নগুলো, কারণ সত্যি বলতে কি, এখানেই কিন্তু নম্বর অনেকটা ওঠে বা নেমে যায়। আমাদের লক্ষ্য তাই একটাই, কিভাবে এই বড় প্রশ্নগুলোতে পুরো নম্বর তোলা যায় তার একটা সহজ রাস্তা খুঁজে বের করা। আর হ্যাঁ, এই যে পরামর্শগুলো, এগুলো কিন্তু কোনো আন্দাজে বলা কথা নয়। এগুলো সরাসরি বায়োলজির শিখর ডক্টর নওয়াজের একটা গভীর অ্যানালাইসিস থেকে নেওয়া। উনি সবচেয়ে সম্ভাব্য টপিকগুলোর একটা লিস্ট তৈরি করেছেন। মানে এগুলো যদি ঠিকঠাক ফলো করা যায়, সাফল্য কিন্তু প্রায় নিশ্চিত। আচ্ছা, তাহলে প্রথমে আসি চ্যাপ্টার 1, মানে প্রথম অধ্যায়। এখান থেকে ৫ নম্বর কনফার্ম করার সবচেয়ে সহজ উপায় কি বলুন তো? ডায়াগ্রাম। কিন্তু এত ছবির মধ্যে কোনটা আঁকব, কোনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবছরের জন্য? উত্তরটা কিন্তু খুবই সোজা। হ্যাঁ, এই বছরের জন্য সবচেয়ে সম্ভাব্য ছবিটা হলো একটা আদর্শ নিউরনের গঠন। তবে একটা কথা, শুধু ছবিটা আঁকলেই কিন্তু হবে না। প্রত্যেকটা অংশের নাম, মানে লেবেলিং, একদম নির্ভুলভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ লেবেলিংয়ের ওপরেই কিন্তু আলাদা নম্বর থাকে। ডক্টর নোয়াজ এই ছবিটা নিয়ে এতটাই কনফিডেন্ট যে উনি বলেছেন, এটা আসছে আসছে আসছে, যদি না আসে কোয়েশ্চেন পেপার ভুল। ভাবুন একবার, এর চেয়ে বড় সাজেশন তো আর হতেই পারে না। কাজে বুঝতেই পারছেন, নিউরনের ছবিটা এবার প্র্যাকটিস করাটা কিন্তু মাস্ট। তাহলে প্রথম অধ্যায় থেকে নিউরন তো আমরা টার্গেট করছি, এর সাথে একটা সেফটি অপশন হিসেবে প্রতিবর্ত চাপের ছবিটাও কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। আর থিওরির দিক থেকে মানুষের মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ আর প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলো যদি একটু পড়ে রাখা যায়, তাহলে এই চ্যাপ্টার থেকে নম্বর কাটার আর কোনো চান্সই থাকবে না। বেশ, এবার তাহলে আসা থাক চ্যাপ্টার 2 আর 3-তে, মানে কোষ বিভাজন আর বংশগতি। এই দুটো চ্যাপ্টার কিন্তু একে অপরের সাথে খুব কানেক্টেড, কারণ কোষ বিভাজনের মাধ্যমেই তো জেনেটিক ইনফরমেশন এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যায়, আর এখান থেকে কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন বেশ ভালোই আসে। কোষ বিভাজন থেকে একটা ক্লাসিক প্রশ্ন হল প্রোফেজ আর টেলোফেজের মধ্যে পার্থক্য। এটা মনে রাখার একটা দারুণ সহজ ট্রিক আছে। এরা দুজন একদম একে অপরের উল্টো। মানে প্রোফেজে যা যা তৈরি হয়, ধরুন বেমতন্তু, টেলোফেজে গিয়ে সেটা গায়েব হয়ে যায়। আবার প্রোফেজে যা অদৃশ্য হয়, যেমন নিউক্লিওরাস, সেটাই টেলোফেজে ফিরে আসে। ব্যাস, এই সিম্পল কনসেপ্টটা মাথায় রাখলেই ৫ নম্বর পকেটে। এরপর আসি উদ্ভিদের যৌন জননে। এই প্রসেসটা কিন্তু প্রায় একটা ফ্লো চার্ট হিসেবে লিখতে দেয়। স্টেপগুলো একদম সোজা। পরাগরেণু তৈরি হওয়া থেকে শুরু, তারপর পরাগযোগ, নিষেক, আর শেষে ফল আর বীজ তৈরি। জাস্ট এই ধাপগুলো পরপর মনে রেখে অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিলেই ফুল মার্কস। আচ্ছা, ক্রোমোজোম, ডিএনএ আর জিনের সম্পর্কটা নিয়ে কি একটু কনফিউশন হয়? চলুন সহজ করে ভাবি। ধরুন, ক্রোমোজোম হলো একটা গোটা লাইব্রেরি। ওই লাইব্রেরির প্রত্যেকটা বই হলো ডিএনএর, আর বইয়ের ভেতরে লেখা নির্দিষ্ট একটা গল্প বা তথ্য, সেটাই হলো জিন। এই সহজ উদাহরণটা মনে রাখলে ওদের সম্পর্কটা আর জীবনেও ভুল হবে না। এই চ্যাপ্টারগুলো থেকে আরও কয়েকটা জিনিস কিন্তু দেখতেই হবে, যেমন কোষ বিভাজনের মেটাফেজ দশার ছবি, ফার্নের জনুক্রমের ফ্লোচার্ট আর থ্যালাসেমিয়ার মতো বংশগত রোগগুলো। আর হ্যাঁ, অবশ্যই মেন্ডেলের এক সংকর জননের চেকার বোর্ড দিয়ে গিনিপিগের যে পরীক্ষাটা আছে, ওটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এটা প্রায় পরীক্ষায় আসে। ওকে, এবার আমরা চলে এলাম চ্যাপ্টার 4-এ। টপিক হলো অভিব্যক্তি এবং অভিযোজন। এই চ্যাপ্টার থেকে মেইনলি ডিফারেন্স বা তুলনামূলক প্রশ্ন আসে, আর আসে কিছু নির্দিষ্ট উদাহরণের উপর বেস করে প্রশ্ন। অভিব্যক্তি থেকে দুটো পার্থক্য তো আসবেই ধরে নেওয়া যায়। একটা হলো ল্যামার্কবাদ বনাম ডারউইনবাদ। এদের মূল পার্থক্যটা কি? একজন বলছেন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, আরেকজন বলছেন প্রাকৃতিক নির্বাচন। আর দ্বিতীয়টা হল সমসংস্থ আর সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য। এখানে শুধু মনে রাখতে হবে কার উৎপত্তি এক আর কার কাজ এক। এই দুটো পার্থক্য রেডি থাকলে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত। অভিযোজন বা অ্যাডাপ্টেশন, এটা আসলে প্রকৃতির একটা দারুণ গল্প। ভাবুন, মরুভূমিতে টিকে থাকার জন্য উটের অদ্ভুত ক্ষমতা, ক্যাকটাসের পাতার কাঁটায় বদলে যাওয়া, বা আকাশে ওড়ার জন্য পায়রার বায়ুথলি। এই ইন্টারেস্টিং উদাহরণগুলো থেকেই কিন্তু প্রায় প্রশ্ন আসে। এর সাথে মেরুদণ্ডী প্রাণীদের হার্টের গঠনটা কিভাবে সরল থেকে আস্তে আস্তে জটিল হয়েছে, সেই বিবর্তনটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। চ্যাপ্টার 5, পরিবেশ, দূষণ এবং জীববৈচিত্র্য।
আর এটা এমন একটা অধ্যায় যেখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আসবেই আসবে। এই বছরের জন্য নাইট্রোজেন সাইকেল বা নাইট্রোজেন চক্র কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা মনে রাখার সহজ উপায় হল স্টেপগুলোর অর্ডারটা খেয়াল রাখা। প্রথমে বাতাসে নাইট্রোজেন ফিক্সেশন বা সংবন্ধন হচ্ছে, তারপর ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রিফিকেশন আর অ্যামোনিফিকেশন হচ্ছে, আর একদম শেষে ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রোজেন আবার প্রকৃতিতে ফিরে যাচ্ছে। এই ফ্লোটা মাথায় রাখলেই উত্তর লেখা একদম জলের মতো সোজা। পরিবেশের বিভিন্ন সমস্যা নিয়ে একটা বর্ণনামূলক প্রশ্ন কিন্তু প্রায় কনফার্ম। যেমন ধরুন জলদূষণ নিয়ে ইউট্রোফিকেশন, বায়ুদূষণ নিয়ে অ্যাসিড বৃষ্টি, আর ওভারঅল জীববৈচিত্র্য কেন কমে যাচ্ছে তার কারণগুলো। এই 3টে টপিক খুব ভালো করে তৈরি রাখতেই হবে। আর একটা ক্লাসিক প্রশ্ন হল ইনসিটু আর এক্সিটু কনজারভেশনের পার্থক্য। একদম সহজ ভাষায় বললে ইনসিটু মানে হলো কোনো প্রাণীকে তার নিজের বাড়িতে মানে জঙ্গলে প্রোটেকশন দেওয়া, আর এক্সিটু হলো তাকে তার বাড়ি থেকে বাইরে এনে যেমন চিড়িয়াখানায় স্পেশাল কেয়ারে রাখা। এই বেসিক ডিফারেন্সটা মনে রাখলেই উদাহরণ দেওয়াটা কোনো ব্যাপারই না। তো এতক্ষণ ধরে যে আমরা আলোচনা করলাম তার সারমর্মটা কি দাঁড়ালো, চলুন লাস্ট মিনিটের সাকসেস স্ট্র্যাটেজিটা এক ঝলকে দেখে নেওয়া যাক। আসল কথাটা হলো এখন আর সবকিছু পড়ার সময় নেই, এখন দরকার স্মার্ট স্টাডি। যে ইম্পর্ট্যান্ট ডায়াগ্রামগুলো নিয়ে কথা বললাম, যেমন নিউরন বা নাইট্রোজেন চক্রের মতো প্রসেস আর বিভিন্ন পার্থক্যগুলো, শুধু এই কয়েকটা টপিকের ওপর ফোকাস করলেই কিন্তু 5 নম্বরের প্রশ্নগুলোতে দারুণ স্কোর করা সম্ভব। ডক্টর নওয়াজের এই কথাটা শেষ মুহূর্তের জন্য বেস্ট মোটিভেশন হতে পারে। উনি বলেছেন, শুধু যাও এবং উপাদানটি গ্রাস করো, এখানে ওখানে তাকাবে না, শুধু পড়াশোনা করো, আর কিচ্ছু করার নেই। মানে এখন আর এদিক ওদিক না তাকিয়ে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলোর উপরেই মন দিন, সাফল্য আসবেই। আমাদের বিশ্লেষণ তো এখানেই শেষ। এবার পালা নিজেকে প্রশ্ন করার। আজকের আলোচনা করা টপিকগুলোর মধ্যে কোনটা আরেকবার ভালো করে ঝালিয়ে নিলে কনফিডেন্স একদম তুঙ্গে থাকবে বলে মনে হচ্ছে? সেই উত্তরটা খুঁজে বের করে আর দেরি না করে এখনই পড়তে বসে পড়ুন। পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।